নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়ে গেছি। আজকে লেখিকা সোমজা দাসের লেখা যে হাসির গল্পটি পাঠ করে শোনাবো, গল্পটির নাম গোড়ায় গলদ। দারুণ মজার একটি গল্প, আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকে নতুন একটি হাসির গল্প, গোড়ায় গলদ। মেয়েটির দু হাতের পাতা চোখের সামনে মেলে ধরে গম্ভীর মুখে মাথা নাড়লেন অভয় শাস্ত্রী। সামনে উপবিষ্ট দুই মহিলা উৎকণ্ঠা নিয়ে তাঁর মুখের দিকে তাকিয়ে আছে। অভয় শাস্ত্রী জানেন এখন এদের খেলাতে হবে। নিজের শক্ত কড়া পড়া হাতের ভিতর ধরা শ্যামলা নরম হাতের প্রতিটি রেখা গভীর মনোযোগে খুঁটিয়ে দেখতে থাকেন তিনি। তাঁর দাড়ি গোফে ঢাকা মুখে খেলা করে যায় নানা অভিব্যক্তির রেখা। সময় নেন তিনি। মক্কেলের উত্তেজনার পারদ চড়াতে না পারলে খেলাটা জমবে না। এই খেলা অভয় শাস্ত্রী গত 15 বছরের বেশি সময় ধরে খেলে আসছেন। তিনি খুব ভালো করে জানেন তাঁর পেশাটাই অভিনয়ের উপর দাঁড়িয়ে, আর এই অভিনয়টা যিনি যত ভালো করেন তিনি তত সফল। বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দু হাতের তালু পর্যবেক্ষণ করার পর হতাশ দৃষ্টিতে মক্কেলের মুখের দিকে তাকালেন অভয় শাস্ত্রী। মেয়েটির বয়স 27-28-এর কম নয়। গায়ের রং বেশ চাপা, নাক চোখ অবশ্য মন্দ নয়, কিন্তু সামনের পাটির দাঁত সামান্য উঁচু। শাখা সিঁদুর নেই। সঙ্গী মহিলা নিশ্চিতভাবেই মেয়েটির মা, কারণ মেয়েটি তাকে মামনি বলে ডাকছে। অভয় শাস্ত্রী এই শহরের খ্যাতনামা জ্যোতিষী। বেনারস থেকে অনেক টাকা খরচা করে জ্যোতিষাচার্য, জ্যোতিষার্ণব গোছের বেশ কিছু উপাধি আনিয়েছেন। নিজের বাড়ির নিচতলায় বিশাল চেম্বার খুলে বসেছেন। এছাড়াও সপ্তাহে 4 দিন দুটি গয়নার দোকানে গ্রহরত্ন বিভাগে বসেন। এই অঞ্চলে তাঁর খুব সুনাম। তিনি নাকি মুখ দেখেই মক্কেলের সমস্যা বুঝে যান। এক্ষেত্রে অবশ্যই তাকে বিশেষ কষ্ট করতে হয়নি। ঘরে ঢুকে সামনে বসেই মহিলাটি কাঁচু মাচু অপ্রস্তুত মুখে বলেছিলেন, একটা বিয়ের সম্বন্ধের ব্যাপারে আপনার পরামর্শ চাইতে এসেছি। অভয় শাস্ত্রীর মতো ঘাঘু জ্যোতিষীর পক্ষে কেস বুঝে নেওয়ার জন্য একটা বাক্যই যথেষ্ট। কালো মেয়ের বিয়ে হচ্ছে না, এসব কেস তাঁর কাছে আকছাড় আসে। মেয়েটির মুখের দিকে আর চোখে চেয়ে দেখে মেপে নেন তিনি। বিয়ের বাজারে খুব লোভনীয় পাত্রী বলা যাবে না। সহজ বিধান না খাটার আশঙ্কাই বেশি, কারণ বিধান মানার পরেও যদি বিয়ে না হয় তাহলে অভয় শাস্ত্রীর সুনামে কালির পোঁচ পড়বে। সুতরাং তাদের আর কিছু বলতে না দিয়ে মেয়েটির হাতটা টেনে নিলেন তিনি। মেয়েটি উসখুস করে কিছু বলার চেষ্টা করেছিল। তাকে হাত তুলে থামিয়ে দিলেন অভয় শাস্ত্রী। অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে দেখে ধ্যানস্থ হলেন। ভাবার জন্য একটু সময় দরকার, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। মিনিট খানেক চোখ বুজে থাকার পর চোখ মেললেন জ্যোতিষার্ণব। বেশি সময় নেওয়ার উপায় নেই। বাইরে আরও অনেক সাক্ষাৎ প্রার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছে। শান্ত দৃষ্টিতে তাকালেন মেয়েটির মায়ের দিকে। বললেন, আমি জানি এই মুহূর্তে আপনারা অনেক রকম মানসিক দোলাচলে ভুগছেন। শনির 7.5 চলছে,
তবে আর কিছু সময়ের মধ্যেই কেটে যাবে। মেয়েটি আবার উসখুস করে উঠল, বলল, কিন্তু আমরা তো। আমি জানি মা। স্মিত মুখে বললেন অভয় শাস্ত্রী। আমি জানি তোমরা কতটা মনোবেদনা নিয়ে আমার দ্বারস্থ হয়েছ। চিন্তা কি, আমি তো আছি। জানি অপেক্ষার প্রহর বড় দীর্ঘ মনে হয়, কিন্তু সব কিছুর উপরে তো দয়াময় ঈশ্বরের বিধান। তবে ভেবো না মা, একদম ঠিক জায়গায় এসেছো তোমরা। আমার কাছে যখন এসেই পড়েছ, তখন শুকনো মুখে তো ফেরত যেতে দেব না মাকে। বাইরে বোর্ডে লেখা দেখনি? সব জ্যোতিষী বারবার, অভয় শাস্ত্রী একবার। তোমার মুখ দেখেই বুঝেছি কাল সর্পযোগ চলছে, তাই বিয়েতে বাধা পড়ছে। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর যদি না হয়, আমি আছি কি করতে? যজ্ঞ করে সব ঠিক করে দেব। না না, আমরা আসলে। এবার বাধা দিয়ে বলে উঠল মেয়েটির মা, কিন্তু অভয় শাস্ত্রী হাত তুলে থামিয়ে দিলেন ভদ্রমহিলাকে। বললেন, কিচ্ছু বলতে হবে না মা। অভয় শাস্ত্রী মানুষের মুখ দেখে মনের কথা বোঝে। আমায় কিচ্ছু বলে দেওয়ার প্রয়োজন নেই। কে কী জন্য আমার দরজায় এসে দাঁড়ায়, আমি সব জানতে পারি। এই বিদ্যা সকলের আয়ত্ত নয় মা। এর জন্য হিমালয়ের দুর্গম অঞ্চলে কনকনে ঠান্ডায় কৌপিন পরিধান করে 3 দিনে একবার ফলমূলাদি আহার্য হিসাবে গ্রহণ করে টানা 5 বছর তপস্যা করতে হয়। সে অনেক কষ্টে অর্জিত বিদ্যা। ভদ্রমহিলার মুখে সম্ভ্রমের ভাব ফুটে উঠল। অভয় শাস্ত্রী এই অভিব্যক্তির অর্থ জানেন। এর মানে ওষুধে কাজ ধরেছে। মনে মনে আত্মপ্রসাদ অনুভব করেন অভয় শাস্ত্রী। এই শহরে কত জ্যোতিষী তো আছে, কিন্তু অভয় শাস্ত্রীর মতো সফল কজন? তিনি জানেন, শুধু ভেগ ধরলে ভিক মেলে না, বুদ্ধিটাও খরচ করা চাই। জায়গা বুঝে অস্ত্র প্রয়োগ করতে জানতে হবে। যেমন এক্ষেত্রে জলের মতো কেস। ভদ্রমহিলা মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় অর্ধেক মরেই আছেন। আলতো করে খাঁড়ার ঘা দিতে হবে শুধু। তাই অভয় শাস্ত্রী মাথা নেড়ে বললেন, আমি জানি মা, যাগযজ্ঞের নাম শুনে ভয় পাচ্ছেন আপনারা, কিন্তু মা, যে রোগে যে ওষুধ। আপনার মেয়ের বিয়ের গ্যারান্টি আমার। মেয়েটি এবার অভয় শাস্ত্রীর হাতের মধ্যে ধরা নিজের হাত টেনে নিয়ে বলল, দেখুন, আপনি বুঝতে ভুল করছেন। বিয়ের ব্যাপারটা। বিয়ের ব্যাপার বলেই তো দুশ্চিন্তা করছি মা। মেয়েটিকে থামিয়ে দিয়ে গম্ভীর মুখে বললেন অভয় শাস্ত্রী, জন্ম মৃত্যু বিয়ে সবই বিধির লিখন। কোটি কোটি মাইল দূরে গ্রহ নক্ষত্রের অবস্থানে একটু গড়বড় থাকলে পাকা সম্বন্ধও কেঁচে যায়। আর যদি বা হয়েও যায় কোনো রকমে, সেও টেকে না। আজকাল সব দুপাতা পড়ে আধুনিক হয়েছে, জ্যোতিষ কবজে বিশ্বাস করে না। কিন্তু এসব কি আর আজকের শাস্ত্র? কত বড় বড় মুনি ঋষি ব্রহ্মজ্ঞানী পণ্ডিত এই শাস্ত্র রচনা করেছেন, তবেই না। যাক সে কথা। তবে আপনারা একদম ঠিক জায়গায় এসেছেন। কত মেয়ের বিয়ে দিলাম আমি, কত ভাঙা সংসার নিপুণ করে জুড়ে দিলাম,
তার ইয়ত্তা নেই। অভয় শাস্ত্রী হয়তো আরও কিছু বলতেন, কিন্তু মেয়েটি এবার থামিয়ে দিল তাকে। বলল, দেখুন, আপনি পুরোপুরি ভুল বুঝছেন। আগে আমার কথাটা শুনুন। যাগযজ্ঞ করাতে আসিনি আমরা, শুধু একটা কথা জানার ছিল, শুধু মায়ের মনের শান্তির জন্য আসা এখানে, নইলে। তিষ্ট, আমি সব জানি। আমায় নতুন করে কিছুই বলার দরকার নেই। এখানে আসার আগে কেউ আপনাদের বলে দেয়নি যে অভয় শাস্ত্রী মুখ দেখে মনের কথা বুঝতে পারে? রীতিমতো হুঙ্কার দিলেন অভয় শাস্ত্রী। এই ধরনের বেআক্কেলে মক্কেল মাঝে মাঝে সামলাতে হয় তাকে। যা বোঝার বুঝে নিয়েছেন তিনি। মেয়েটি আধুনিকা, জ্যোতিষে বিশ্বাস করে না। উড়ে বেরিয়ে বিয়ের সময় পার করে দিয়েছে, এখন বর জুটছে না। মায়ের মন রাখার জন্য এসেছে এখানে। তবে তুচ্ছ সমস্যায় ডরানোর লোক অভয় শাস্ত্রী নন। এই ধরনের মক্কেলদের জন্য অস্ত্র আছে তাঁর তুনিরে। যে মক্কেল অন্য কিছুতে ঘায়েল হয় না, সেও এই অস্ত্রে কাত হয়। আর সেই অস্ত্র হলো আদি অকৃত্রিম ভীতি প্রদর্শন। এই মেয়েটি অত্যন্ত ঢেঁটা, সুতরাং অন্তিম অস্ত্রটিরই শরণাপন্ন হলেন অভয় শাস্ত্রী। এক মক্কেলকে নিয়ে আর কত সময় নষ্ট করা যায়? বাইরে তার দর্শন প্রত্যাশীদের লম্বা লাইন পড়েছে। সবারই সমস্যার সমাধান করতে হবে তাকে। একজনকে নিয়ে পড়ে থাকলে তো আর তাঁর চলবে না। তাই এবার জলদ গম্ভীর স্বরে মেয়েটির মায়ের দিকে তাকিয়ে তিনি বললেন, দেখুন, আমি আপনাদের ভয় দেখাতে চাইনি, তাই এতক্ষণ খুলে বলিনি। কিন্তু এখন মনে হচ্ছে খুলে না বললে পরিস্থিতির গুরুত্ব আপনারা বুঝতে পারছেন না। শুনুন তবে, আপনার মেয়ের হাতে 40 বছরের আগে কোনো বিবাহ যোগই নেই, আর সেই বিয়েও নামেই বিয়ে। কারণ বিয়ের 6 মাসের মধ্যেই নিশ্চিত বৈধব্য যোগ আছে আপনার মেয়ের। স্বামী সুখ, সন্তান সুখ কিছুই তার ভাগ্যে নেই। সেই জন্যই সাবধান করতে চাই। তবে আমি যখন আছি তখন দুশ্চিন্তা করবেন না। আপনার মেয়ে সে তো আমারও মেয়েরই মতো। তার মঙ্গলের জন্য সবচেয়ে কঠিন যজ্ঞটা করব আমি। সুদূর মহাকাশে গ্রহ নক্ষত্রের অবস্থানের সামান্য ভুলচুকের জন্য এরকম বিপদ নেমে আসে। কথা বলতে বলতে অভয় শাস্ত্রী মা মেয়ের মুখের দিকে তাকালেন। শিকার ফাঁদে পা দিয়েছে মনে হচ্ছে। আর কোনো কথা বলছে না কেউ। দুজনেরই দৃষ্টি অভয় শাস্ত্রীর মুখের উপর নিবদ্ধ। অভয় শাস্ত্রী হেসে বড়া ভয় দেখিয়ে বললেন, কিন্তু চিন্তার কিছু নেই। আমার নিজস্ব গবেষণাগার থেকে রকেট পাঠিয়ে আমি সেসব গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তন করে দেব। একদম খাপে খাপ করে বসিয়ে দেব। বুঝলেন কি না? মেয়ের হরোস্কোপ নতুন করে লেখা হবে। ভৌমদোষের স্থান থেকে মঙ্গলকে সরিয়ে দিতে হবে। সে বড় কঠিন যজ্ঞ। টানা 3 দিন অভুক্ত থেকে অন্ধকার ঘরে এক পায়ে দাঁড়িয়ে মহাসিদ্ধ বীজ মন্ত্র জপ করতে হবে 1 কোটি বার। ব্যাস, তাহলেই কেল্লা ফতে। আর কোনো চিন্তা থাকবে না। আর একটা মানে খাঁটি রক্তপ্রবাল ধারণ করতে হবে, বিষরতি, ইটালিয়ান, অক্স ব্লাড।
সেসব আমি ভালো জায়গা থেকে কম সম করে করিয়ে দেব। মেয়ের বৈধব্যযোগ বলে কথা, ও কোনো ব্যাপারই নয়। খরচটা ধরুন হোম যজ্ঞ রত্ন ধারণ ওই সব মিলিয়ে লাখখানেকের মধ্যেই। এবার মেয়েটির মা উঠে দাঁড়ালেন। অভয় শাস্ত্রীর মুখের দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে মেয়ের দিকে তাকিয়ে বললেন, রিনি, আমি বাইরে গাড়িতে গিয়ে বসছি, তুই আয়। বলে গট গট করে বাইরে বেরিয়ে গেলেন কোনো দিকে না তাকিয়ে। মা বেরিয়ে যেতে মেয়েটিও উঠে দাঁড়ালো। মায়ের নির্গমন পথের দিকে তাকিয়ে হঠাৎ হাসতে শুরু করলো। সে হাসি আর থামে না তার, হেসেই যাচ্ছে তো যাচ্ছেই। অভয় শাস্ত্রী তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকেন। ভয় দেখানোটা কি বেশি হয়ে গেল? এরকম তো হয় না কখনো। মেয়েটি এবার হাসতে হাসতেই ব্যাগ খুলে 2 500 টাকার নোট বের করে অভয় শাস্ত্রীর সামনে গদির উপর রাখল। সে দরজার দিকে এগোতে শাস্ত্রীমশাই পিছন থেকে খুবই বিস্মিত স্বরে বললেন, তাহলে যজ্ঞটা? মেয়েটি ঘুরে দাঁড়ালো তার দিকে, তারপর হেসে বলল, আর যজ্ঞ করে কি হবে জ্যোতিষ ঠাকুর, আপনি তো অলরেডি দক্ষ যজ্ঞ বাঁধিয়ে দিয়েছেন মশাই, আগে ওদিক সামলাই। মানে? অভয় শাস্ত্রীর বিস্ফারিত চোখ থেকে বিস্ময় চুইয়ে পড়ছে। তিনি আবার কি দক্ষ যজ্ঞ বাঁধালেন? তাঁর করুণ মুখের দিকে তাকিয়ে মেয়েটির বোধহয় দয়া হলো। সে এগিয়ে এসে বলল, ব্যাপারটা বুঝলেন না তো? অভয় শাস্ত্রী বোকা বোকা মুখে মাথা নাড়লেন। মেয়েটি মুখ টিপে হেসে বলল, আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। আমি রিনি, আর যিনি বাইরে বেরিয়ে গেলেন তিনি আমার মামনি, মানে আমার শাশুড়ি মা। আমি একটি বহুজাতিক সংস্থায় সিনিয়র ম্যানেজার পদে চাকরি করি। 5 বছর হলো বিয়ে হয়েছে আমার। একটি 4 বছর বয়সী ছেলেও আছে। আমার শ্বশুরমশাই যখন মারা যান, আমার স্বামী খুব ছোট। মামনি নিজে একা কষ্ট করে মানুষ করেছেন ছেলেকে। মামনির এক বন্ধু তাকে বিয়ে করতে চেয়েছিলেন, ছেলের দায়িত্বও নিতে চেয়েছিলেন, কিন্তু মামনির মনে বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল তার বৈধব্য যোগ আছে। পরে কোনো জ্যোতিষী তাকে বলেছিলেন এই কথা। সেই কারণেই নাকি তিনি বিধবা হয়েছেন। আবার বিয়ে করলে আবারও তিনি বিধবা হবেন। সেই জন্য বন্ধু ভদ্রলোককে ফিরিয়ে দেন। ভদ্রলোক কিন্তু আর বিয়ে করেননি, বন্ধুর মতো বরাবর পাশে থেকেছেন। এখন আমরা, মানে আমি আর আমার স্বামী চাই ওরা বিয়ে করুন। এই বয়সে এসে দুজনে একা মানুষ, দুজনের পাশে থাকুন বাকি জীবনটা। কিন্তু মামনির সেই এক বৈধব্য যোগের ভীতি। কদিন হলো আমরা বুঝিয়ে সুঝিয়ে মামনিকে নিমরাজি করিয়েছি, কিন্তু তিনি চাইছিলেন কোনো জ্যোতিষীর কাছে গিয়ে ভালো করে নিঃসন্দেহ হতে যে বিয়ে করলে কোনো ক্ষতি হবে না, বা যদি কোনো প্রতিকারে তা নিরসন করা যায়। আর মশাই, আপনি কি না আমারই বৈধব্য যোগের কথা শুনিয়ে দিলেন তাঁকে। মায়ের সামনে ছেলের মৃত্যুযুগের কথা উচ্চারণ করে দিলেন তো তাকে খেপিয়ে। কিন্তু যাই হোক, এতদিনে আমরা যা পারিনি আপনি মশাই তা করে দিয়েছেন। মামনির জ্যোতিষে বিশ্বাস চিরদিনের মতো ঘুচিয়ে দিয়েছেন। ধন্যবাদ জ্যোতিষ ঠাকুর। বিয়েতে নেমন্তন্ন করব, আসতে হবে কিন্তু। হতভম্ব জ্যোতিষীকে আর কিছু বলতে না দিয়ে হাসতে হাসতেই চেম্বার থেকে বেরিয়ে যায় মেয়েটি। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব।